আওয়ামী লীগের রাজধানী ঢাকা শহরে একেবারে মাঠের কর্মী একজন শামীম। আওয়ামী লীগের মিছিলে যেতেন, আওয়ামী লীগের জন্য জীবন দেওয়ার শপথ দেওয়ার সেই শামীম 5ই আগস্টে একটা জীবন ঝুঁকিতে পড়েছিলেন। 5ই আগস্ট তাদের অ্যাসাইনমেন্ট ছিল শেখ হাসিনার জীবন রক্ষা করতে হবে। শামীমের মুখে বলবো, শুনবো এর পুরো বৃত্তান্ত। শামীম, আপনাকে শুভেচ্ছা। শামীম, আপনি বলেন তো 5 তারিখে 4 তারিখের ওই সময়গুলা আপনাদের সংগ্রামটা একটু আমাদেরকে বলেন। মূলত আমরা তো বলা যায় যে জুলাইয়ের যখন 17-18 তারিখের পরে যখন কারফিউ শুরু হয়, কারফিউ শুরু হওয়ার পর আমরা ঢাকা শহরে তো অগণিত কর্মী ছিলাম, কিন্তু আমরা আসলে অনেকটা বিভ্রান্তিতে পড়ে যাই যে আমাদের মানে আমরা আশা করেছিলাম কর্মীরা যে আমরা নেতৃত্ব থেকে কোনো সুস্পষ্ট নির্দেশনা পাবো, যেটা আমরা 6-7 সালেও আমরা করেছিলাম। এরকম কোনো নির্দেশনা আমরা পাইনি। তারপর আমরা পেলাম একটা 4 তারিখে শেষ পর্যন্ত আমাদের স্থানীয় নেতারা বললেন যে আপনারা সবাই 10 নম্বরে আসেন, আমরা 10 নম্বরে এই নৈরাজ্যের বিরুদ্ধে একটা প্রতিবাদ সভা করবো এবং আমরা ওখানে অবস্থান নেব। 10 নম্বর মানে মিরপুর 10 নম্বর? মিরপুর 10 নম্বর গোলচত্বর, মেট্রো স্টেশনের চারপাশে ওই নিচে। কোন নেতারা বললেন? হ্যাঁ, তারপর ওখানে যাওয়ার পর আমরা ওখানে যখন সমাবেশে আছি, দুপুর 12টার পর থেকে তো মোটামুটি ওখানে লোকে লোকারণ্য হয়ে যায়, অনেকে আসে, আমরাও আসি। আসার পর মোটামুটি প্রতিবাদ সমাবেশ সফল হয় বলা যায়। এবং শেষ পর্যায়ে 4টার পর 5টার দিকে কাজীপাড়া এবং আপনার মিরপুর 14 নম্বর এবং এই মিরপুর 2 নম্বরে এই দিক থেকে কিছু আক্রমণের মুখোমুখি হয়। বিশেষ করে কাজীপাড়ার এই দিক থেকে এই বৈষম্য বিরোধী যারা নেতা ছিল, শিবির ছিল, জামাতের ছিল এবং হিজবুতি ছিল, এদের প্রত্যেকে বেশ কয়েকজনকে যারা আমরা বলা যায় যে সবসময় জামাত শিবিরের মিছিলে এদেরকে আমরা দেখতাম, এরা ছিল সামনের অগ্রভাগে। এবং এরপরে আল হিলালের ঠিক আল হিলাল হাসপাতালটা আছে 10 নম্বরে যাওয়ার আগে কাজীপাড়ার থেকে, আল হিলাল হাসপাতাল পেরিয়ে ঠিক এই জায়গায় এখানে 4:50, 4:50 হবে, না সরি 4:30 হবে, তখন 4:30 কি 32 এই সময় আমরা বেশ কয়েকটা গুলির শব্দ শুনতে পাই, যেটা রাইফেলের গুলি এবং মানে বেশ জোরালো শব্দ। এবং ওখানে শুনলাম পরবর্তীতে ফাইয়াজ নাকে একটা ছেলে ওখানে মারা যায় এই গুলিতে। তারপর আমরা মোটামুটি ওখান থেকে ওই সময়ের পর থেকে আমাদের জমায়েত বিচ্ছিন্ন হয়ে যায় এবং এরপরে ওই স্থানের দখল তারা নেয়। এবং আমাদের এর আগে আমরা মোটামুটি ওখানে 20-22 জনের একটা কর্মী আমরা নিজেরা ঠিক করেছিলাম যে আমরা 5 তারিখ ভোরে গণভবনে যাব আমাদের নেত্রীর নিরাপত্তার প্রয়োজনে। এবং আমি মোহাম্মদপুরের পাভেল নামে একজন আছে, ও মোহাম্মদপুর এলাকার কর্মী, এবং পাভেলের সাথে যোগাযোগ করি এবং পাভেল বলে যে তারাও আসবে। কিন্তু আমরা এদিকে ভোরে ফজরের নামাজের পরেই কিন্তু আমি রওনা দেই। আমরা চেয়েছি যাতে সেনা চেকপোস্ট বা এই ধরনের প্রতিপক্ষের কারো কোনো চেকপোস্টের মধ্যে যদি পড়ে যায় তাহলে যেন ধরা পড়তে না হয়, এই জন্য আমরা বিক্ষিপ্ত হয়ে 1-2 জন করে এভাবে আগাতে থাকি। তো আমি 1 নম্বর থেকে মিরপুর 10 নম্বর থেকে যখন রওনা দেওয়ার 1 নম্বর পার হওয়ার পরও আমাদের কোনো মানে সমস্যার মুখোমুখি হতে হয়নি। 1 নম্বর পার হওয়ার পর বাংলা কলেজের ওইদিকে বেশ কিছু জটলা দেখি আমি, এবং ওখান থেকে ওই জটলাগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করি, কারণ আমি বুঝতে পারছিলাম না আসলে ওরা কারা। তারপর ওখান থেকে টেকনিক্যাল পার হওয়ার পর 2 সেনা সদস্যদের টহল গাড়ি দেখতে পাই, সেনা সদস্যদের টহল গাড়ি। এবং সেনা সদস্যের টহল গাড়ি থেকে ওরা সংকেত দেয় সরে যাওয়ার জন্য এবং ওই অবস্থায় যায়। আমরা 1-2 জন ছিলাম, যেহেতু আমাদের মতো ওইভাবে কোনো সমস্যা হয়নি। তা আমি এদিক দিয়ে ঠিক গণভবনের উত্তর পাশের যে গেট সোহরাওয়ার্দী হাসপাতালের এদিক দিয়ে, এই গেটের কাছাকাছি যাওয়ার চেষ্টা করলে সেনা চেকপোস্টের বাধার মুখোমুখি হই। এখানে তখন আমার সাথে এইভাবে 20-22 জনের আমরা মোটামুটি যে টিমটা আমরা বিক্ষিপ্ত ভাবে এদিক থেকে নানা দিক থেকে অগ্রসর হওয়া শুরু করি। তারপর ওখানে যাওয়ার পর আমরা অবস্থান নেই, হালকা কলা রুটি এবং পানি ওখানে খেয়ে নাস্তা করি আর কি। ওখানে নাস্তা করার পর আমার মনে পড়ে ঠিক 11টা মানে 20-25 বা 30 হবে আর কি, এরকম সময়। ইন্টারনেট নাই, কারোর সাথে ওইভাবে যোগাযোগ হচ্ছে না। ফোন একটা শুধু বাটন ফোন নিয়ে গেছি আমি, কারণ অ্যান্ড্রয়েড ফোন নেইনি। বাটন ফোন নিয়ে গেছে, বাটন ফোনে 2-1 সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কাউকে মানে ফোন রিং হচ্ছিল কিন্তু কাউকে পাচ্ছিলাম না, মানে কেউ রিসিভ করছিল না, এরকম অবস্থা। আমাদের 20-22 জনের সেই দলটা
ওখানে যাওয়ার পর এই ঠিক 11:30টার দিকে মিরপুর 1 গাবতলী টেকনিক্যালের এই দিক থেকে বেশ বড়সড় একটা মিছিল চলে আসে বৈষম্য বিরোধীর নামে। ওদের ব্যানার নিয়ে ওরা আসে এবং ওরা খুবই ডেসপারেট ছিল, যেটা আমি দেখেছি যে ওদেরকে কেউ ঠেকাতে পারছিল না, ওরা আসছিল এইভাবে। তো আমরা এই 20 জন মোটামুটি আমাদের সিদ্ধান্ত ছিল যে আমরা যে কোনো উপায়ে আমরা নেত্রীকে বাঁচানোর জন্য আমরা জীবন বাজি রাখবো, কিন্তু আমরা কোনোভাবে আগাতে পারছিলাম না। চেকপোস্টে আমাদের ওইভাবে ঠিক আগে আটকায় রাখা হয়েছে সেনাবাহিনী আমাদেরকে কোনোভাবে আগাতে দিচ্ছিল না। কিন্তু আমরা দেখলাম ঠিক আমাদের ডান পাশের যে চেকপোস্টটা এটা সরিয়ে দিয়ে এই বৈষম্য বিরোধীর মিছিলটা প্রবেশ করলো। চেকপোস্ট ভেঙে দিয়ে গুড়িয়ে দিয়ে তারা কি করলো, প্রবেশ করলো হুড়মুড় করে প্রবেশ করে তারা কিন্তু একদম গণভবনের দেয়ালের সাথে গেল এবং ডান পাশ থেকে একটা গ্রুপ এবং আমাদের বাম পাশ থেকে আরেকটা গ্রুপ, দুই গ্রুপের হাতে ছিল লাঠি, লাঠিগুলো গজারির লাঠি এবং এরা প্রত্যেকের মাথায় কিন্তু পতাকা, জাতীয় পতাকা বাঁধা এবং দুই একজনের গলায় সম্ভবত আইডি কার্ড জাতীয় এই ধরনের কিছু আমার নজরে পড়েছে। এখন ওইভাবে দেখার মতো সময় সুযোগ হয়নি। তো হঠাৎ আমাদের এই 20 জনের ভিতর থেকে একজন খুব জোরে জয় বাংলা স্লোগান দিয়েছিল। ওই জয় বাংলা স্লোগানকে লক্ষ্য করে তারা দুই দিক থেকে আমাদের আক্রমণ করে এবং যাকে যেভাবে পায় সেভাবে পেটাতে থাকে। আমি রাস্তার মাঝখানে পড়ে যাই, আমার পা ভাঙে নেই, কিন্তু আমার ডান পা থেতলে দেওয়া হয়েছে, মাংস যেন পায়ের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, এরকম অবস্থা, অসহনীয় যন্ত্রণা, কিন্তু আমার পাটা ভাঙেনি। এরপর ওরা কি করলো, একটা দেয়াল গণভবনের যখন ওই দেয়াল একটা ভেঙে ফেললো, তখন এই দলটা আমাদের পেটানো বাদ দিয়ে তখন ওই ভাঙা যে দেয়ালটা সেটা দিয়ে হুড়মুড় করে তারা প্রবেশ করতে থাকে এবং আমি সহ আমার এখানে আর যারা আছে আমরা কোন রকম জীবন নিয়ে পালিয়ে আসি, বলা যায় ওখান থেকে সরে আসি। আমি রিক্সা খুঁজছিলাম, পাচ্ছিলাম না, ল্যাংড়াতে কোন রকম চলে কলেজ গেটের যে রাস্তাটা যেটা আছে শিয়া মসজিদের ওইদিকে গেছে, রিক্সা পাই, সেই রিক্সা নিয়ে বসিলার ওইদিকে চলে যাই। আমি বসিলার এদিক থেকে তখন আমার চিন্তা হলো, আমার সাথে আর একজন ছিল, ওর সাথে চিন্তা হলো যে আমাকে যে ডাক্তারের কাছে নিতে হবে বা ডাক্তারের কাছে যাবো এই চিন্তাটাও মাথায় নেই। আমার তখন চিন্তা হলো যে ধানমন্ডি 32 হয়তো আক্রান্ত হতে যাচ্ছে, ওখানে আমরা যেতে পারি কিনা। রিক্সা ঘুরালাম, রিক্সাওয়ালা চাচা বলবো মামা বলবো, উনি একদম খুব ভালো মানুষ ছিলেন, উনি একটা টাকা আমাদের কাছ থেকে দাবি করেননি। উনি বলছেন চলেন, আওয়ামী লীগ বাঁচলে আমরা বাঁচবো, শেখ হাসিনা বাঁচলে আমরা বাঁচবো, বঙ্গবন্ধু থাকলে আমরা থাকবো, এই বাংলাদেশ থাকবে। তখন রিক্সাওয়ালা কোনো টাকা নিয়ে সেও আমাদের একজন সহযোদ্ধা হয়ে 32 নম্বরের ওইদিকে গেলেও কিন্তু প্রবেশ করতে পারছিলাম না। লেকের পশ্চিম ধার দিয়ে যখন আমরা ওইদিকে প্রবেশ করার চেষ্টা করি, ওখানেও অনেক জটলাম। আমি দূর থেকে দেখছি বঙ্গবন্ধুর বাড়ি দাউ দাউ করে চলে উঠছে। আমরা এপাশে লেকের এই ধারে আমরা যারা ছিলাম সবাই শুধু দেখছে, কিছুই করার ছিল না। আমাদের এই ব্যর্থতা সারা জীবন পোড়াবে। তারপর আমি সেখান থেকে চলে আসি আমার গ্রামে। যখন আসি রাত হয়ে যায়, কিন্তু আমার গ্রামেও তারা খবর পেয়ে যায় যে এখানে একজন আছে আওয়ামী লীগের জামাত শিবির, তারা ওখানে আক্রমণ করার চেষ্টা করে। আমি সেখান থেকে পালিয়ে আবার ঢাকায় আসি। ঢাকায় একটা মেসে একজনের সাথে থাকি এবং সেখানে দীর্ঘদিন থাকার পর কোনো জব নেই, চাকরি নেই, আমার আয় নেই, রোজগার নেই, আমার পরিবারের খাবারের ব্যবস্থা নেই। আমি অসহায় হয়ে শুভ কামাল ভাই ছিলেন আমেরিকা, শুভ কামাল ভাইয়ের কাছে আমার অবস্থা বর্ণনা করি। তারপর আমেরিকার ভূমিহীন জমিদার ভাই, ওনার সাথে যোগাযোগ করি। তো ভূমিহীন জমিদার ভাই আমার অবস্থা দেখে উনি নিউ ইয়র্ক সোসাইটির যে একজন সভাপতি ছিলেন, নামটা এখন মনে পড়ছে না, উনি আমাকে $200 পাঠিয়ে দেন আর শুভ কামাল ভাই $100 দেন। এটা দিয়ে আমি আমার পায়ের চিকিৎসা করি। 3 মাস চিকিৎসা এবং থেরাপি নিয়ে মোটামুটি আমার পাটা এখন একটা অবস্থা আছে, পা সুস্থ হয়েছে। আমি এখন আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছি। তবে এখনো আমরা যারা আছি ঢাকায়, অসংখ্য নেতাকর্মী আছে, আমরা একটা সুস্পষ্ট নির্দেশনা চাই যে আমাদের যদিও বলা হয়েছে প্রস্তুত থাকতে, হ্যাঁ আমরা প্রস্তুতি আছি, আমরা ফিরবো, আওয়ামী লীগ ফিরবে, এই বাংলাদেশ আবারও সেই শকুনদের হাত থেকে রক্ষা পাবে। আমি আশা করি আমাদের বাংলাদেশ আমরাই আবার গড়ে তুলবো ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। একটা বিষয় স্পষ্ট, ডক্টর ইউনূসকে নিয়ে দেশের ভেতরে যেমন সমালোচনা আছে, বাইরের মিডিয়ায় ঠিক তেমনই তাকে ঘিরে সহানুভূতির আবরণ তৈরি হয়েছে। শফিকুল আলম একজন অভিজ্ঞ সাংবাদিক ও প্রেস সচিব হিসেবে আন্তর্জাতিক মিডিয়ার সামনে যে বক্তব্য দিয়েছেন তা নিঃসন্দেহ কৌশলী। তবে প্রশ্ন হচ্ছে, এই বক্তব্য আসলে কার স্বার্থ রক্ষা করছে? ডক্টর ইউনূসের নাকি রাজনৈতিক একটা বৃহৎ গেম প্ল্যানের?
আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে যে সন্দেহ বা সংকেত তিনি দিয়েছেন তা কেবল একটা মতামত হলেও সেটা খুব স্পষ্টভাবে তুলে ধরে দেশি বিদেশি শক্তিগুলো বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা নিয়ে কতটা আগ্রহী। আমরা যখন দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতা বিশ্লেষণ করি তখন বুঝতে হয় এই সব বক্তব্য শুধু ব্যক্তি নয়, পুরো রাজনৈতিক প্রেক্ষাপটকে প্রভাবিত করতে পারে। তাই দর্শক হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে শুধু ভিডিও না দেখে সেটার ভেতরের প্যাটার্ন, উদ্দেশ্য এবং ব্যাকরণটা বুঝে না। শেখ হাসিনার সরকার যদি ভুল করে সেটা সমালোচনা হতে পারে, কিন্তু যদি কেউ পরিকল্পিতভাবে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে কথা বলেন সেটাও চিন্তার বিষয়। সবশেষে বলবো, সমালোচনা হোক ন্যায্য, বিশ্লেষণ হোক তথ্যভিত্তিক এবং সিদ্ধান্ত আপনার। এই ভিডিওটা দেখে একটা জিনিস পরিষ্কার, ডক্টর ইউনূসকে ঘিরে দেশ বিদেশে আলাদা এক রাজনীতি তৈরি হয়েছে, আর সেই রাজনীতিরই প্রতিচ্ছবি আমরা দেখলাম তার প্রেস সচিব শফিকুল আলমের কথায়। ভারতের মিডিয়ায় তিনি যে বক্তব্য দিয়েছেন তা নিঃসন্দেহ সাবলীল, তবে প্রশ্ন হচ্ছে সেটি ছিল একটি ব্যক্তিগত মত নাকি আন্তর্জাতিক প্রভাব তৈরির কৌশল। যখন তিনি বলেন আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে, তখন সেটি শুধু একটি বিশ্লেষণ না, বরং সেটি হতে পারে একটা প্রচ্ছন্ন রাজনৈতিক বার্তা। মনে রাখতে হবে, দেশের রাজনীতিতে মত প্রকাশের স্বাধীনতা আছে, কিন্তু সেই মত যদি কোনো নির্দিষ্ট শক্তির পক্ষে প্রোপাগান্ডা হয়ে দাঁড়ায় তখন প্রশ্ন তুলতেই হয় এই বক্তব্যের সময় ভাষা এবং উদ্দেশ্য কি কাকতালীয়। শেখ হাসিনার সরকার নিঃসন্দেহ বিতর্কের ঊর্ধ্বে নয়, কিন্তু আন্তর্জাতিক প্রচার কিংবা কথিত গণতন্ত্র সংকট দেখানোর নামে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি রাজনীতিকে অস্থির করে তোলে তাহলে সেটাও জনগণের জন্য বিপজ্জনক। বিশ্লেষণ করুন, ভাবুন, প্রশ্ন তুলুন, তবে গুজব নয়, তথ্যের উপর দাঁড়িয়ে সিদ্ধান্ত নিন, কারণ এই দেশ আমাদের সকলের। তো আজকে এই পর্যন্তই, কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয়। এই দেশ, এই রাজনীতি, এটা আমাদের সবার। আপনি, আমি, আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ। আপনার ভাবনা, আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার। তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন। রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয়, এটা একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম। এখানে প্রশ্ন করার সাহস আছে, সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু। ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।